প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তেল বিদ্যুৎ সংকটে কৃষি, বিএনপি এ ব্যর্থ নীতির দায় এড়াবে কিভাবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 2 মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ওসমান হাদি হত্যা মামলায় ফয়সালের স্ত্রী সামিয়ার জামিন নামঞ্জুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন, সংসদে নাহিদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গণভোট বাস্তবায়নে 11 দলীয় জোটের নতুন কর্মসূচি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, টানা বর্ষণ ও পাহাড়ি ঢালে সিলেটের নদ নদীতে বেড়েছে পানি, বন্যার সংখ্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ট্রাম্প পুটিনের 90 মিনিটের ফোনালাপ, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাড়ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস, তেলের দাম $140 হওয়ার হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে ওই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে তারা এমন কোনো ঘটনার তথ্য পায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি যুবলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। 2 মিনিট 22 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় 20 থেকে 25 নেতাকর্মী রাতের আধারে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বেলে মিছিল করছেন। তাদের কারো মুখে মাস্ক, কারো মাথায় হেলমেট, আবার কেউ মুখ কাপড়ে ঢেকে রেখেছেন। ভিডিওতে বিভিন্ন স্লোগান শোনা গেছে। এর মধ্যে আছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, তেল গ্যাস বিদ্যুৎ নাই, তারেক জিয়া দরকার নাই ইত্যাদি। শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্য দিয়ে মিছিল শেষ করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় 8টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ ও যুবক জড়ো হয়ে কাইলাটি সড়কে মিছিল শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন, অংশগ্রহণকারীদের হাতে ছোট হারিকেন ও মুঠোফোনের আলো ছিল। প্রায় 5 মিনিট মিছিল করে তারা দ্রুত সরে যান, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন সরকার বলেন, এ ধরনের কোনো মিছিলের খবর পুলিশ পায়নি। তার ধারণা এটি অন্য জায়গার পুরনো ভিডিও হতে পারে, যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তেল বিদ্যুৎ সংকটে কৃষি, বিএনপি এই ব্যর্থ নীতির দায় এড়াবে কিভাবে? কৃষকের ন্যায্য চাহিদা পূরণে দেরি হলে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। চারিদিকে জ্বালানি এবং সার ঘটতি দেখে গ্রামের সাধারণ কৃষক এখন প্রতিবাদমুখী। কৃষকের তেল বিদ্যুৎ দাও, কৃষক বাঁচাও, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেচের জন্য নিরবিচ্ছিন্ন তেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচিতে অংশ নেয় কৃষক সমাজ। একদিকে যেমন সারা দেশে তেল সরবরাহ করতে পুরোপুরি ব্যর্থ, অন্যদিকে নেই বিদ্যুৎ, আবার আছে সার সংকট। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে কৃষকদের উপর নেমে এসেছে চরম নির্যাতন। একসময় বিএনপি সরকার বিদ্যুতের জন্য মানুষ হত্যা করেছে, সারের জন্য কৃষক হত্যা করেছে। আবারও বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করেছে বিএনপি সরকার। কৃষি উৎপাদনের মৌসুমে সেচ ব্যবস্থায় বাধা সৃষ্টি হলে সরাসরি প্রভাব পড়ে ফসলের ওপর। এতে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হন না, পুরো দেশের খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। কৃষকের ন্যায্য চাহিদা উপেক্ষিত হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে পড়বে। বিএনপি দলটির জন্ম ইতিহাস সবার জানা। জিয়াউর রহমান সেনাবাহিনীর ছায়ায় বসে এই দলটি বানিয়েছিলেন রাজনৈতিক ক্ষমতা পাকাপোক্ত করতে। সেই উত্তরাধিকার বহন করে চলা দলটি যখন আবার ক্ষমতায় আসে, তখন প্রথমেই যা করে সেটা হলো সাধারণ মানুষের উপর চাপ বাড়ানো। 3 বছর ধরে দেশে মূল্যস্ফীতি 8.5 থেকে 9% মধ্যে ঘুরছে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমছে না। এই পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো মানে আগুনে ঘি ঢালা। ক্যাবের সভাপতি শফিকুজ্জামান ঠিকই বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে দাম বাড়িয়েছে, কিন্তু সেই সুযোগটা তৈরি করে দিয়েছে সরকারের নীতি। বাজার নজরদারি নেই, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেই, ভোক্তার স্বার্থ রক্ষার কোনো কার্যকর পদক্ষেপ নেই। যে সরকার নিজেই জনগণের রায় ছাড়া ক্ষমতায় বসেছে, তারা ভোক্তার অধিকার নিয়ে মাথা ঘামাবে এই আশা করাটাই বোধহয় ভুল। এপ্রিল মাস চলছে, গরম পড়েছে, মানুষ বাজারে যাচ্ছে, পকেটে টাকা কম নিয়ে ফিরছে। হাবিবুর রহমানের মতো মধ্যবিত্ত মানুষ ধার করছেন, লাইচু বেগমের মতো নিম্ন আয়ের মানুষ হিসাব মেলাতে পারছেন না। এই দায় বিএনপি সরকারের, এবং শুধু এই সরকারের। আরও জানিয়ে দেব, 2 মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভি। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা 2টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার 30 এপ্রিল এ আদেশ দেন বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এদিকে সেলিনা হায়াত আইভির আরও 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার 3 মে আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
এর আগে 2025 সালের 9 মে ভোরের দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভিকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে হাইকোর্ট 5 মামলায় তার জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। গত 18 নভেম্বর তাকে আরও 5 মামলায় গ্রেফতার দেখানো হয়। 26 ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন পান আইভি। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়। এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় 2024 সালের 11 সেপ্টেম্বর ও 2025 সালের 30 জুন দায়ের করা 2টি হত্যার অভিযোগ মামলায় আইভিকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট থানা পুলিশ আবেদন করে। একটি মামলায় 2 মার্চ ও অপর মামলায় 12 এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এদিকে ওসমান হাদি হত্যা মামলায় ফয়সালের স্ত্রী সামিয়ার জামিন নামঞ্জুর। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার 30 এপ্রিল ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী জামিন নামঞ্জুরের এই আদেশ দিয়েছেন। আসামি সামিয়ার পক্ষে আইনজীবী রুবেল মিয়া তার জামিন শুনানিতে বলেন, আসামি দীর্ঘদিন ধরে জেল হাজতে রয়েছেন। তিনি একজন নারী আসামি। কিছুদিন আগে তার মায়ের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে আসামি কোনোভাবেই জড়িত নন। মূল ঘটনার সঙ্গে আসামি ফয়সাল করিম জড়িত থাকতে পারেন, স্ত্রী নন। সার্বিক দিক বিবেচনা করে আসামি জামিনের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত আসামি জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। গত বছরের 14 ডিসেম্বর সামিয়াকে নারায়ণগঞ্জ থেকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। এরপর 2 দফায় তার 9 দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে গত 24 ডিসেম্বর সামিয়া দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছরের 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে আততায়ীর গুলিতে মারাত্মক আহত হন তিনি। মাথায় গুলিবিদ্ধ হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর 2 দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত 18 ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে। হাদি গুলিবিদ্ধ হবার পর গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হত্যা চেষ্টা মামলা করেন। পরে মামলাটিতে হত্যার 302 ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে গত 6 জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। তবে ওই অভিযোগপত্র নিয়ে আপত্তি তুলে 15 জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। আদালত আবেদনটি গ্রহণ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে হস্তান্তর করেন। আরও জানিয়ে দেব, রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন, সংসদে নাহিদ। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণ করা প্রয়োজন, একই সঙ্গে তাকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, সংসদে এসে বক্তব্য দেওয়ার। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 30 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আমাদের হাতে 2টি অপশন ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় সরকার করতে চেয়েছি কিন্তু বিএনপি সেটি মানেনি। আরেকটি অপশন ছিল সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া। সেটা হলে বিএনপি সংসদে এসে বসতে পারত কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আমার। সংবিধানের ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতিকে অপসারণ বাধা দিয়েছে বিএনপি। এখন তো সাংবিধানিক সংকট নেই, সরকার চাইলেই এখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বিশ্বাস করি বিএনপিতে নিশ্চয়ই সেই ধরনের আস্থাভাজন ব্যক্তি রয়েছে। এ সময় গাধাকে রাষ্ট্রপতি দিয়ে হাল চাষ করানোর মধ্যে কোনো বাহাদুরি নাই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এদিকে গণভোট বাস্তবায়নে 11 দলীয় জোটের নতুন কর্মসূচি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা দেশের 7 বিভাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের বৈঠক শেষে এই ঘোষণা দেন জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 7 বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার ঘোষণায় তিনি বলেন, চলমান কর্মসূচির অংশ হিসেবে 2 মে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। 10 মে চট্টগ্রাম মহানগরীতে 11 দলের সেমিনার রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা ও মহানগরীতে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। নতুন কর্মসূচির অংশ হিসেবে 16 মে রাজশাহীতে, 13 জুন চট্টগ্রামে, 20 জুন খুলনায়, 27 জুন ময়মনসিংহে, 11 জুলাই রংপুরে, 18 জুলাই বরিশালে এবং 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা আরও 2টি সিদ্ধান্ত নিয়েছি। একটি হলো আমরা জেলা পর্যায়ে লিয়াজো কমিটি গঠন করব। এজন্য আমাদের যেমন বিভাগীয় সমাবেশে শীর্ষ নেতৃত্ব থাকবেন, আবার লিয়াজো কমিটির নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সমন্বয় করে আমরা জেলা ভিত্তিক আরেকটা সফর প্রোগ্রাম রেখেছি। নেতৃবৃন্দের সফর, লিয়াজো কমিটি গঠন, আন্দোলনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ে আরও পরিকল্পিত কাজ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি প্রত্যেক জেলায় ও মহানগরী এবং রাজধানীতে থাকা বিভিন্ন পেশাজীবী, সিভিল সোসাইটির প্রতিনিধি, নাগরিক প্রতিনিধির সঙ্গে আমরা মতবিনিময়
বিনিময় করব। অক্টোবরের দিকে রাজধানীতে মহাসমাবেশের ডাক দেওয়ার কথা জানিয়ে জোটের মুখপাত্র বলেন, ঢাকামুখী আমরা গণসমাবেশ করব। আরও জানিয়ে দেব, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়তে থাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরগুলো। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 4 মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে সংশয় দেখা দিয়েছে মাঠের ফসল নিয়ে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সিলেটে মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি সীমান্তের উপায় ভারতে বৃষ্টি অব্যাহত থাকায় ফসলহানির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আগামী 3 মে থেকে ধান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি মন ধান 1440 টাকা দরে কৃষকের কাছ থেকে কিনতে বলা হয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরগুলোকে। এবার সিলেট অঞ্চলে প্রায় 10,000 কোটি টাকার ধান ফলানো হয়েছে, তার অধিকাংশই হাওড়ে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া জানান, পানি দ্রুত বাড়ছে এবং ইতোমধ্যে মৌলভীবাজারের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত পানি বৃদ্ধি পেলে হাওড়াঞ্চলের 1000 কোটি টাকার আধা পাকা বড় ফসল তলিয়ে যাওয়ার চরম ঝুঁকি রয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সুজিব হুসাইন বলেন, আগামী 24 ঘণ্টায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একই জানানো হয়েছে, আগামী শনিবার পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবেই এই পাহাড়ি ঢল ও বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। কৃষকরা জানান, আর কয়েকটা দিন সময় পেলে তারা ফসল ঘরে তুলতে পারতেন, কিন্তু আগাম বন্যার সব স্বপ্ন ম্লান করে দিচ্ছে। তবে প্রশাসন ও কৃষি বিভাগ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই অকাল বন্যায় জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় তদারকি জোরদার করা হয়েছে। সিলেটে জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা জাহান, আগারে 3 মে থেকে ধান কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও আমরা পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। সরকারি নির্দেশনা রয়েছে 1440 টাকা দরে কৃষকের কাছ থেকে প্রতি মন ধান কেনার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান জানান, সিলেটে 88,860 হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়েছে। এর মধ্যে হাওড়ের 85% ভাগ ফসল কাটা হয়েছে। দ্রুত ধান কেনার জন্য খাদ্য বিভাগে সুপারিশ পাঠানো হয়েছে। আরও জানিয়ে দেব, ট্রাম্প পুতিনের 90 মিনিটের ফোনালাপ, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, 1.5 ঘণ্টার ফোনালাপে তারা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ বন্ধে এবং ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। প্রতিবেদনে আরও বলা হয়, ক্রেমলিনের একজন কর্মকর্তা জানান, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দেন। ওই দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইউক্রেন যুদ্ধ একই ধরনের সময়সূচিতে শেষ হতে পারে। এদিকে ট্রাম্প সিএনএনকে বলেন, আমার মনে হয় আমরা তুলনামূলক দ্রুত একটি সমাধানে পৌঁছতে পারব। আমরা একটি ভালো সমাধান দেখতে চাই। ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম মজুদ বিষয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন সাহায্য করতে চান। আমি বলেছি, আমাকে সাহায্য করার আগে আপনার যুদ্ধটা শেষ করুন। ট্রাম্প আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, তিনি আমাকে বলেছেন সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় যুক্ত হতে চান। তিনি আমাদের এটি পেতে সাহায্য করতে পারেন। প্রসঙ্গত 2022 সাল থেকে ইউক্রেন যুদ্ধ চলছে। অপরদিকে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করা হয়। সেই সঙ্গে কয়েক হাজার বেসরকারি মানুষ নিহত সহ হাজার হাজার সাধারণ মানুষ আহত হন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে এবং দখলকৃত ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে পাল্টা হামলা চালায়। আরও জানিয়ে দেব, বাড়ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন। যুক্তরাষ্ট্রের কাছে আবারও সরাসরি আলোচনার টেবিলে ফেরার জন্য একটি নির্দিষ্ট তারিখ চেয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে তিনি একই সঙ্গে কড়া বার্তা দিয়েছেন, ইসরায়েলকে অবশ্যই পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর আগে কোনো অগ্রগতি সম্ভব নয়। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আটকে থাকা শান্তি আলোচনা আদৌ এগোতে পারবে কিনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, প্রায় 3 সপ্তাহ আগে লেবাননে প্রথম যুদ্ধবিরতির দাবি তোলে হিজবুল্লাহ। কিন্তু সেই আহ্বানের পরও ইসরায়েলি বিমান হামলা থেমে থাকেনি। পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ হামলা জোরদার করে। এর 1 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দেয়, কিন্তু বাস্তবে যুদ্ধ থামেনি। বরং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা আরও বেড়েছে, আর হিজবুল্লাহ পাল্টা হামলা বাড়িয়েছে। লেবানন সরকার, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র 3 পক্ষই চেষ্টা করছে যাতে এই আলোচনা ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের আলাদা কূটনৈতিক আলোচনার সঙ্গে মিশে না যায়। তবে পরিস্থিতি যেভাবে দ্রুত উত্তপ্ত হচ্ছে, তাতে বিশ্লেষকদের ধারণা এটি থামানোর একমাত্র উপায় হতে পারে ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করা। আরও জানিয়ে দেব, ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস, তেলের দাম $140 হওয়ার হুঁশিয়ারি। ইরানে তেল রপ্তানি বন্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নৌ অবরোধ এবং মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ভবিষ্যৎবাণীকে সরাসরি উপহাস করেছে তেহরান। ওয়াশিংটনের এই কৌশলকে ব্যর্থ আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
একই সঙ্গে মার্কিন প্রশাসনের ভুল নীতির কারণেই বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও দাবি করেছেন ইরানি স্পিকার। বৃহস্পতিবার 30 এপ্রিল এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের দাম এরই মধ্যেই $120 ছাড়িয়েছে এবং যা পরবর্তীতে $140 পৌঁছাবে বলেও দাবি করেন গালিবাফ। আজ রাত 2:51 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক ব্যঙ্গাত্মক পোস্টে গালিবাফ লিখেন, ট্রাম্পের ভবিষ্যৎবাণী অনুযায়ী 3 দিন পার হল, কিন্তু ইরানের কোনো তেলকূপ এখনও বিস্ফোরিত হয়নি, একটি কূপও ফাটেনি। আমরা চাইলে এই সময়সীমা 30 দিন পর্যন্ত বাড়িয়ে এখান থেকে সরাসরি সম্প্রচার লাইভ স্ট্রিম করতে পারি। বেসেন্ট্রা অবরোধের তথ্য দিয়ে তেলের দাম $120 ওপরে নিয়ে গেছেন উল্লেখ করে ইরানি স্পিকার বলেন, এখন পরবর্তী তা হবে $140। সমস্যা তত্ত্বে নয়, সমস্যা তাদের মানসিকতায়। মূলত গত 26 এপ্রিল ট্রাম্প এক পোস্টে দাবি করেছিলেন যে 3 দিনের মধ্যে ইরানের তেলকূপগুলো এক বিধ্বংসী প্রক্রিয়ায় বিস্ফোরিত হতে শুরু করবে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর গালিবাফ বিদ্রুপ করে এমন মন্তব্য করে পোস্টে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর এই অবরোধের ফলে সরবরাহ সংকটে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী পশ্চিমা দেশগুলো অবরোধের মাধ্যমে তাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করলেও বাস্তবে এটি বিশ্ব তেলের বাজারকেই অস্থিতিশীল করে তুলেছে। সব মিলিয়ে ট্রাম্পের 3 দিনের বিস্ফোরণ তথ্য এখন আন্তর্জাতিক মহলে হাস্যরসের খোরাক যোগাচ্ছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড টানা 300 দিনেরও বেশি মোতায়েন থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। বুধবার 29 এপ্রিল 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই রেকর্ড সৃষ্টিকারী অভিযানে জাহাজটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে বন্দী করার মিশনে যুক্ত ছিল। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, আগামী কয়েকদিনের মধ্যে জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ত্যাগ করবে এবং মে মাসের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়ায় তার নিজস্ব বন্দরে পৌঁছাবে। দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে। গত সপ্তাহে ইউএসএস জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্য পৌঁছানোর ফলে অঞ্চলটিতে এখন 3টি মার্কিন রণতরী মোতায়েন রয়েছে, যা 2003 সালের পর আর দেখা যায়নি। এছাড়া তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর গত জানুয়ারি থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনও এই অঞ্চলে অবস্থান করছে। রেকর্ড গড়া মিশন। চলতি মাসেই ফোর্ড একটি নতুন রেকর্ড গড়েছে। গত জুনে নরফক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করার পর প্রায় 10 মাস পার করে এটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ের দীর্ঘতম মোতায়েন থাকার রেকর্ড ভেঙেছে। ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজের তথ্য অনুযায়ী সমুদ্রে ফোর্ডের 295তম দিনটি গত 50 বছরের মধ্যে যে কোনো রণতরীর দীর্ঘতম অবস্থানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে 2020 সালে করোনা মহামারীর সময় আব্রাহাম লিঙ্কন 294 দিন সমুদ্রে অবস্থান করে এই রেকর্ডের অধিকারী ছিল। ফোর্ডের এই দীর্ঘকালীন মোতায়েন নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, বিশেষ করে দীর্ঘ সময় বাড়ি থেকে দূরে থাকায় সেনাদের উপর মানসিক চাপ এবং জাহাজের যন্ত্রপাতির ওপর অতিরিক্ত ধকল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে জাহাজে একবার আগুনের ঘটনা ঘটেছিল, যার ফলে দীর্ঘ সময় মেরামতের কাজ করতে হয়েছে। হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে ফোর্ডের এই দীর্ঘ অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, তিনি নৌবাহিনীর সঙ্গে আলোচনা করেছেন এবং কর্মকর্তারা রণতরীর প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণের বিষয়ে কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন। হেগসেথ বলেন, সাউথ কম, ল্যাটিন আমেরিকা এবং সেন্ট কম, মধ্যপ্রাচ্য উভয় অঞ্চলেই অনেক সময় জরুরি ভিত্তিতে অতিরিক্ত শক্তির প্রয়োজন পড়েছে। কঠিন সিদ্ধান্ত নিয়ে বারবার এই রণতরীর অবস্থানকাল বাড়ানো হয়েছে। ফোর্ড তার যাত্রা শুরু করেছিল ভূমধ্যসাগর থেকে। এরপর গত অক্টোবরে প্রজন্মের বৃহত্তম নৌতৎপরতার অংশ হিসেবে সেটিকে ক্যারিবীয় সাগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এই রণতরীটি মাদুরোকে বন্দী করার সামরিক অভিযানে অংশ নিয়েছিল। এরপর ইরানের সঙ্গে উত্তেজনা তুঙ্গে উঠলে এটি যুদ্ধে যোগ দিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়। ফোর্ড ভূমধ্যসাগর থেকে ইরান যুদ্ধের শুরুর দিনগুলোতে অভিযানে অংশ নেয়। এরপর সুয়েজ খাল হয়ে মার্চ মাসের শুরুতে লোহিত সাগরে প্রবেশ করে। তবে জাহাজের একটি লন্ড্রি রুমে আগুন লাগার কারণে শত শত নাবিকের থাকার জায়গা নষ্ট হয়ে যায় এবং জাহাজটি মেরামতের জন্য ফের ভূমধ্যসাগরে ফিরে যেতে বাধ্য হয়। উল্লেখ্য, ফোর্ডের এই 295 দিনের রেকর্ডটি স্নায়ুযুদ্ধের সময়ের রেকর্ডকে এখনও ভাঙতে পারেনি। সেই রেকর্ডটি রয়েছে বর্তমানে অবসরে যাওয়া ইউএসএস মিডওয়ের দখলে। জাহাজটি 1972-73 সালে টানা 332 দিন মোতায়েন ছিল। এই রণতরীর প্রত্যাহারকে অনেকেই সম্ভাব্য উত্তেজনা কমার ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বা স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা এখনও আসেনি, তবু বড় সামরিক সম্পদ সরিয়ে নেওয়া পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।